বন্ধুরা, কিছু কিছু সিনেমা থাকে যেগুলো আপনাকে হাসায়, কিছু সিনেমা আপনাকে কাঁদায়, আর কিছু সিনেমা এমন হয় যা বহুদিন পর্যন্ত আপনার মনে গেঁথে থাকে। সাইয়ারা ঠিক এমনই একটি সিনেমা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিস ব্যান্টার। মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন মূল গল্প শুরু করা যাক। সিনেমা শুরু হয় বাণী বাত্রা নামের একটি মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। ওর সমস্ত পরিবার সেখানে উপস্থিত। সে অপেক্ষা করছে নিজের ফিয়ান্সের জন্য। কিছুক্ষণ পর মহেশ নিজে না এলেও তার একটা ফোন আসে বাণীর কাছে। ফোনে মহেশ জানায় তার শেষ মুহূর্তে প্রমোশন হয়ে যায় এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে। বাণী খুশি মনে জানায় যে এটা তো খুবই ভালো খবর, আমরা তাহলে পরে বিয়ে করে নেব। কিন্তু তারপরেই মহেশ জানিয়ে দেয় যে আরেকজনকে ভালোবাসে, তাই সে বিয়ে করতে পারবে না। এটা শুনে বাণীর মন একেবারেই ভেঙে যায়। পরবর্তী কয়েক সপ্তাহ সে অনেক কেঁদেছে। ধীরে ধীরে তার পরিবার তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে, কিন্তু 6 মাস কেটে গেলেও বাণী এখন মহেশকে ভুলতে পারেনি। এদিকে আমরা জানতে পারি যে বাণীর লেখালেখির প্রতি ভালোবাসা রয়েছে। কখনো সুন্দর কবিতা লেখে, আবার কখনো নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরে তার লেখায়। কিন্তু গত 6 মাস ধরে সে কিছুই লেখেনি, তাই সে একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায়। যদিও সে পুরোপুরি উপযুক্ত ছিল না, তবুও অনেক কষ্টে সে চাকরিটি পেয়ে যায়। এই চাকরির মাধ্যমে বাণীর দেখা হয় ক্রিস কাপুর নামের একজনের সঙ্গে। ঘটনাটা এমন যে বাণীর অফিসের বাইরে তার ডায়েরিটা ফেলে আসে ক্রিস, সেটা খুঁজে পেয়ে তাকে ফেরত দেয় এবং নাম জেনে যায় বাণী বাত্রা। অফিসে ঢোকার পর দেখা যায় ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এইচআর কে খুব খারাপ ভাবে মারধর করছে, কারণ এইচআর তার গাওয়া গানে খারাপ রিভিউ দিয়েছিল। এইচআর তার কেউ কোনো প্রশংসা করেনি, বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছেন। এতে করে ক্রিস ভীষণ রেগে যায় এবং এইচআর এর উপরে চড়া হয়। বাণী সব কিছু দেখছিল। তারপর ক্রিস চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কারণ তার মনে হয় ও বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যেখানে তার নামই নেই। এর ফলে আজকে শো বাতিল হয়ে যায়, কারণ তার সব ব্যান্ড মেম্বার চলে যায়। কিন্তু ক্রিস হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু টিবি তারই পাশে থাকে। ক্রিস একা গিটার হাতে স্টেজে উঠে এবং একটা চমৎকার গান গায়, যার মাধ্যমে বোঝা যায় যে সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক। তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের। কিউবি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শো এর জন্য। তাই ক্রিস যোগাযোগ করেন প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে। আলোচনা হয় টাকা, কপিরাইট এবং গান গাইবার কৃতিত্বের বিষয় নিয়ে। ক্রিসকে মাত্র 3 দিন সময় দেয়, কিন্তু টিভি বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব নয়। তখনই ক্রিসের চোখ পরে বাণীর দিকে। আসলে বাণী সেদিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স বড় তারকা হওয়ায় তাকে 2 মাস পরে আসতে বলা হয়। বাণী ভিতরে ঢুকতেই পারছিল না, তখন ক্রিস তাকে সাহায্য করে এবং ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু বাণী সেই ডায়েরি ক্রিসের হাতে পড়ে যায়। ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল, যেন কিছু কবিতার মতো। সে লাইনগুলো নিয়ে একটি গান বানিয়ে গেয়ে ফেলে। যদিও এই ছেঁড়া পাতায় মাত্র 2-4টি লাইনই লেখা ছিল, তবুও ক্রিস যখন তা গেয়ে তোলে, প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায়। সে জানায় এই গানটির একটি ফুল ভার্সন সে চায়। তখন ক্রিস বাণীকে বলে, তুমি এই গানটা পুরোটা লিখে দাও। আর গানটা রিলিজ হওয়ার আগে সে বাণীর প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে, যেটার জন্য বাণী রাজি হয়ে যায়। এরপর রাত থেকে তারা এই গানের কাজ শুরু করে দেয়। বাণী ক্রিসের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই লিখতে পারছিল না। তার ভিতর একটা অস্বস্তি কাজ করছিল। ক্রিস অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে। বাণী বলে, সব গান হুট করেই লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা
কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে, সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখা এত প্রশংসা যে আমি লিখতেই পারছি না। এই কথা শোনার পর ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট ক্রিকেট কোর্টে। সেখানে সে বুঝিয়ে বলে, ক্রিকেটেও চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, শেষ বলে 5 রান দরকার, তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপর তো চাপ থাকে, তবুও সেই চাপ সামলে ছক্কা মারে। ক্রিস এসব উদাহরণ দিয়ে বাণীকে মোটিভেট করে। বাঙালির মনেও তখন কিছু আইডিয়া আসতে শুরু করে। সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে, আর যতই সে লেখে ক্রিস সেগুলো সুর বাঁধে। এভাবেই ধীরে ধীরে গানটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। তখনই দেখা যায় ক্রিসের বাবা ভয়ানক মাদক লোকজনের সঙ্গে মারামারি করে, আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে। ক্রিসের মা আর বেঁচে নেই, আর তার বাবা আলাদা থাকেন। তাদের সম্পর্কও ভালো না, তবুও ক্রিস বাবাকে ভালোবাসে। আর এই সব ব্যাপার বাণীর চোখেও পড়ে, তাই ক্রিসকে নিয়ে বাবাকে একটা রিহ্যাবে সেন্টারে নিয়ে যায়। ওই রিহ্যাব সেন্টারের খরচ প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না। তাই সে প্রেসের ম্যানেজার বিনীতের সঙ্গে দেখা করে বলে, আমার কোনো কপিরাইট বা নাম চাই না, শুধু অ্যাডভান্স 9 লাখ টাকা দাও। ফিলিপেতে রাজি হয়ে যায়। এরপর তারা ক্রিসের বাবাকে রিহ্যাবে ভর্তি করায়। এরপর হয় প্রিন্সের স্টেজ শো, কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই, না আছে কোনো কপিরাইট। তবু ক্রিস সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠানের স্থলে অনেক ভিড় ছিল, আর সবাই গানটি খুব পছন্দ করে। সেখানে বাণীও আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে, কারণ শুধু তারাই জানে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করছে। এরপর থেকে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে অপরের ভালোবেসে ফেলে। কয়েকটা সুন্দর দিন কাটানোর পর ক্রিস একদিন বাণীকে নিজের পুরনো বন্ধুদের কথা বলে, যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল কয়েক মাস আগেই। ক্রিস জানায় সে কেবল একজন গায়ক, তার লিরিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই, কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো মেম্বার নেই। তখন বাণী তাকে মোটিভেট করে। সে বলে, তোমার বন্ধুদের দরকার, ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না। এই কারণে ক্রিস তৎক্ষণাৎ নিজের সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক ভালো গান তৈরি করতে পারবো। এরপর থেকে বাণী ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয়। এখন তারা মিলে গান তৈরি করতেও শুরু করে দেয়। এই নতুন গানের জন্য ক্রিস ও তার টিম খুব পরিশ্রম করে। অবশেষ গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয়, তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় এবং এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বাণীর ঝুলিতে। কারণ গান তো আগেও বানানো ছিল, তারা কিন্তু ভাইরাল হতো না, তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না। এখন বাণীর লেখা গান ভাইরাল হয়, তারা সবাই আনন্দে উদ্বেল হয়ে পড়ে। বাণী আর ক্রিস তখন একে অপরকে আরো কাছাকাছি চলে আসে। একদিন যখন ক্রিস বাণীকে তার বাড়ি পৌঁছে দিতে আসে, তখন বাণীর পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে। তারপর বাণীর মা প্রচন্ড রেগে গিয়ে বাণীকে বকাঝকা করে, কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছে। বাড়ির মা জানায়, যখন তুমি ডিপ্রেশনে ছিল তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে। এবার যদি তুমি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও, তবে আমরা কেউই আর সেটা মেনে নিতে পারবো না। এই কথাগুলো ক্রিস শুনে ফেলেছিল, কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসেছিল। সে সব কথা শুনে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে এত সব কথা শুনে বাণীর জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও ছুটে আসে হাসপাতালে, কিন্তু বাণীর মা তখনও রেগে আছে। তিনি ক্রিসকে বলে, তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে বিয়ে করো, না হলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও। এবার কিন্তু আমি আর কিছুই সহ্য করব না। এই কথা শুনে ক্রিস হাসপাতালে বাণীর সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বাণী তখন বলে, বিয়ে তো সহজ না, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়া জরুরি। বিয়ে তো আজকাল যে কোনো সময় করা যায়, কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া দরকার। আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও, কারণ
তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এরপর 2 দিন পর বাণী হাসপাতাল থেকে ছাড়া পায়, সে সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিস যায় গোয়া তার বন্ধুদের সঙ্গে, কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শুট করতে যাচ্ছিল। গোয়ায় গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে, অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাণীকে আবার কিছু টেস্টের জন্য ডাকা হয়। তখন টেস্ট রিপোর্টের থেকে জানা যায় বাণীর অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে কিছু ভুলে গেছে, কিন্তু সে জানতো না এটি অ্যালজাইমার এর লক্ষণ। আর এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার তাকে বলে, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, প্রথমেই পরিবারকে বলতে হবে। কিন্তু এই কথা শুনে বাণী পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয়, বাণীকে জানায়, আমি এখন সুপারস্টার, গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বাণী চায় তাকে অ্যালজাইমার কথা বলতে, এই খুশি দেখে সে কিছুই বলতে পারে না। পরদিন বাণী অফিসে জয়েন করে, কিন্তু মাথার মধ্যে শুধু একটি কথাই ঘুরতে থাকে, অ্যালজাইমার। অফিসে সে মাহিকে দেখতে পায়, মাহিকে দেখে তার পুরানো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু সে কিছুই বলে না। এরপর সে ক্রিসের কাছে যায়, আর ক্রিস জানায়, আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এখানেও বাণী এখনো কিছুই বলেনি ক্রিসকে তার রোগ সম্পর্কে। বাণী জানতো যদি সে এখন ক্রিসকে সবকিছু জানিয়ে দেয়, তাহলে সে কখনো এই কনসার্ট করতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বাণী চলে যায় তার অফিসের একটা পার্টিতে। কিন্তু সেই পার্টিতে গিয়ে আবার পুরনো আর মায়াসকে দেখেই সে যেন বাণীর সব পুরনো স্মৃতি ফিরে আসে। সে যেন আবার চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল। সেই মুহূর্ত বাণী মাহেশকে বলেছিল, আমরা দুজনেই তো বিয়ে করব, তাই না? কিন্তু মাহে মনে তখন অন্য খেলা চলছিল। সে চাইছিল বাণীর সুযোগ নিয়ে কিছু করতে, কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম। মাহে স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল, তবুও বাণী তখন মায়ের সামনে ভেঙে পড়ে কাকুতি মিনতি করতে থাকে। তখন মায়ের রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বাণী তার ব্যাগটাও পার্টিতে ভুলে ফেলে রেখে আসে। ফলে তখন ক্রিস তাকে ফোন করে, তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়। এই খবর শুনে ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টি ভ্যানের দিকে। সেখানে গিয়ে বাণীর ফেলে যাওয়া ব্যাগটি তুলে নেয়, আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমার রিপোর্টে। সব জেনে ফেলে সে এখন বুঝতে পারে বাণীর আচরণ কেন এমন ছিল। এরপর সে দেখা করতে যায় সরাসরি বাণীর সঙ্গে। বাণী তাকে বলে, তুমি সবকিছু জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয়। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো। এদিকে বাণীর পরিবারও জানতো এখন সবকিছু। তারা আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে এখন থেকে ওকে একটু রুটিন মেনে চলতে হবে, আর থাকতেও হবে একটা শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে। এই পরিবেশ ওর জন্য একটা থেরাপি হবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারা চলে যায় আলিবাগের আর থাকতে শুরু করে সমুদ্রের পারে। ওখানে তারা দুজনে মিলে অনেক আনন্দ করে, অনেক স্মরণীয় মুহূর্ত কাটায়। দুজনে তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণী ধীরে ধীরে সব ভুলতে শুরু করে। তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, স্মৃতি থাকুক আর না থাকুক। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয়। এরপর আবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন করা হয়। এবার বাণী চায় ক্রিসও অংশ নিক। বাণী খুবই খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো। কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম স্বীকার করুক বা না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ। কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে উঠে গান গাইতে। ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। মাহের আবার হাজির হয় সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টের স্পন্সর ছিল মাহেশ। বাণী
যখন তাকে দেখে সে আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সব ভুলে গিয়ে মায়েশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন এক ঘরে ছিল। মাহেশ এবার সত্যিই বাণীর সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে পৌঁছে। মাহেশ বলে সে তোমার সঙ্গে থাকতে চায় না, ও এখন আমার সঙ্গে থাকতে চায়, দূরে সরে যাও। কিন্তু ক্রিস জানতো এটা ওর অসুস্থতারই প্রতিক্রিয়া, তাই সে রাগে মাহেশকে ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে। সে জানতো মাহেশ ওর ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে সুযোগ নিতে যাচ্ছে। তখনই পিছন থেকে বাণী হাতে ছুরি নিয়ে আসে, বলে মাহেশের গায়ে যদি তুমি আরেকবার হাত তুলো তাহলে আমি তোমাকে ছুরি মারবো। ক্রিস ভয় পায় না, সে ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে আসে আর সেই মুহূর্তে বাণী ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। তবুও ক্রিস পিছু হটে না, সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে। বাণী অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বাণীর ঘুম ভাঙে, সে কিছুই মনে রাখতে পারে না। সে বলে, আজ তো তোমার কনসার্ট, তাই না? সে বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকেও। তারপর সে বলল, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বাণী তখন একটা গান লিখে দেয় আর বলে যে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলে সে দৌড়ে চলে আসবে। তোমার ক্রিসের মেম্বারদের অন্য কিছু শুনতে হয়েছিল, তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে যে বিনীত স্যার কেউই সরাসরি গিয়ে ক্ষমা চাইবে যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন। পুরো মেম্বাররা বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে কেউই করব না, তুই অনেক বদলে গেছিস। আমরা আগেই সেই ক্রিস কাপুরকে চাই যে সেলফিশ ছিল, রেগে যেত আর সবসময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিস আবার বাড়ির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু দেখে বাণী বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে, কিন্তু কোথাও নেই। এতে সে খুব টেনশনে পড়ে যায়। এই খবর সে বাণীর পরিবারকে জানায়। তারা পুলিশের কাছে অভিযোগ করে। 2-4 দিন কেটে যায়, কিন্তু বাণীর কোনো খোঁজ পেল না। তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে এবং কিন্তু পুলিশ বলে 2 মাস ধরেই আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এইভাবে একটা বছর কেটে যায়, কিন্তু এখনো ক্রিস বাণীকে খুঁজে পায়নি। সে এখনো বাণীকে বলতে পারেনি। আগের মতোই গভীরভাবে সে বাণীকে ভালোবাসে। বাণী নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল। সেই গান দিয়ে ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বাণী বলেছিল এই গান যে শুনবে সে ছুটে চলে আসবে। সেই বিশ্বাসে ক্রিস বারবার সেই গান গাইতো এবং এই ভেবে যে একদিন বাণী ফিরে আসবে। এমন সময় তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল জনপ্রিয়। সেখানে কেভিন ক্রিসের গানে বানানো রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় বাণীর চোখ এই সব ফেলে ছুটে যায় মানালি, সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বাণী এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বাড়ির রুমে ছিল একটা ক্রিসের ছবির পোস্টার, নিউজ পেপার কাটিং ছবি। বাণী একটি লিখে রেখে গিয়েছিল, ক্রিস তুমি এই চিঠিটা কোনোদিনও যেন না পাও, কারণ তুমি যদি এটা এখন পড়ছো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে এসেছো, যা আমি চাইনি। এখান থেকে কি জানা যায় বাণী সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বাণীকে, কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে শব্দই নেই। বাণী বলে, আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছু লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি বুঝি একা ঘরে বসে গান। এবার ক্রিস বাণীকে নিয়ে যায় আবার সেই পুরনো দিনের মতো তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে, যাতে তার স্মৃতি ফিরে আসে। বাণী কিছুই মনে করতে পারছিল না।
ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে এক সময় বানি বলে ওঠে, ক্রিস কাপুর তার সব মনে পড়ে যায়। বানি বলে আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বানি ও ক্রিস বিয়ে করে ফেলে। এখন বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরির শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সাইয়ারা মুভির গল্প। আশা করি আপনাদের এই রোমান্টিক গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন।